আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশ থেকে নতুন করে কর্মী নেয়ার আশ্বাস দিয়েছে মালয়েশিয়া, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্সে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা। এবারে বিস্তারিত। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ থেকে নতুন করে কর্মী নেয়ার আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর নিয়ে আজ সংবাদ সম্মেলনে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ বাংলাদেশি কর্মীদের বৈধতা দেওয়ার আশ্বাসও দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তার আশ্বাস এবং আসিয়ানে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে মালয়েশিয়া সমর্থন দেবে বলেও দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে। খলিলুর রহমান জানান, তিস্তা প্রকল্পে চীন সর্বোচ্চ সহায়তা করবে। প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশ চীন সম্পর্ক সর্বোচ্চ বন্ধুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। ফলে রোহিঙ্গা সংকট সমাধানের পথ খুলবে। শ্রম সহযোগিতার বিষয়ে নিরাপদ, নিয়মিত ও স্বচ্ছ অভিবাসনের অঙ্গীকার দুই পক্ষ পুনর্ব্যক্ত করেছে এবং অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ বিষয়গুলি, বিশেষ করে ৮,০০০ শ্রমিকের কর্মে যোগদানের বিষয়টি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, চীন ও মালয়েশিয়া সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষা নিয়ে আলোচনা হয়েছে। এ সফরের সব অর্জন দেশের মানুষের। আজ জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়ে তিনি একথা বলেন। দুই দেশের সাথে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ আকর্ষণে অনন্য ভূমিকার জন্য সংসদে সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরকে অভূতপূর্ব সাফল্য হিসেবে উল্লেখ করা হয়। সংসদ সদস্যদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রস্তাবের জবাবে প্রধানমন্ত্রীও তাদেরকে ধন্যবাদ জানান। আমি যে কাজটি করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার, আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার। এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। এটি যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীন সফর কেন্দ্র করে আজ তার বাবা ও মায়ের কবর জিয়ারত করেছেন। বেলা 12:15 রাজধানীর শেরেবাংলা নগর জিয়া উদ্যানের মাজার কমপ্লেক্সে উপস্থিত হন তিনি। এ সময় প্রধানমন্ত্রী তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। কবরের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে ফাতিহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন তিনি। পরে সংসদ অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী। কিশোরগঞ্জের আলোচিত পাগলা মসজিদের দানবাক্সের টাকা গণনা চলছে। 6 মাস পর আজ সকালে 13টি দানবাক্স খোলা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ এরশাদুল আহমেদের তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসক সোহানা নাসরিন ও অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খানের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এবার টাকা পাওয়া গেছে 43 বস্তা। গণনায় অংশ নিয়েছেন পাগলা মসজিদ সংলগ্ন মাদ্রাসা ছাত্র, মসজিদের স্টাফ, রূপালী ব্যাংকের 100 জন কর্মকর্তা। দানবাক্স খোলার খবরে মসজিদের আশেপাশে উৎসুক মানুষ ভিড় করেন। কিশোরগঞ্জে পাগলা মসজিদের দানবাক্সের টাকা গণনার খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী মশিউর রহমান নাদিম। কথা বলবো তার সঙ্গে। নাদিম, এখন পর্যন্ত কত টাকা গণনা হয়েছে আর কখন শেষ হতে পারে গণনা, জানাবেন। সুমনা, আমি আপনাকে জানিয়ে রাখি যে বিকেল 5টা পর্যন্ত এখন পর্যন্ত টাকা গণনা হয়েছে 14,70,00,000 টাকা। আমরা দেখেছি যে ঠিক সকালে 7টা থেকে শুরু করে দান বাক্সগুলা জেলা প্রশাসক এবং যে আইন শৃঙ্খলা বাহিনী আছেন এখানকার তাদের সম্মুখে যে দান বাক্সগুলা খোলা হয়। 7টা থেকে 9টা পর্যন্ত ওই জায়গায় বস্তা করে রাখা হয় এবং বস্তাগুলো 9টার সময় পাগলা মসজিদের দোতলার উপরে সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গিয়ে বস্তাগুলো খুলে আপনার
এখানকার যে মাদ্রাসার ছাত্ররা রয়েছেন এবং রূপালী ব্যাংকের যে কর্মকর্তারা আছেন তারা প্রায় 300 জন মিলে এখানে ঠিক টাকা গণনা শুরু করছেন। এখন পর্যন্ত টাকা গণনা চলছে। আমরা আপনি জানেন যে গত 2025 সালে ডিসেম্বর মাসে 27 তারিখে যেখানে টাকা হয়েছিল 11,78,00,000 টাকা। এখন এই বিকাল 4টা গড়ানোর পরেই কিন্তু সেই রেকর্ড ভেঙে যায় এবং এই ঐতিহ্যবাহী দর্শনদার তীরে যে পাগলা মসজিদটি আছে সেখানে কিন্তু দেশান্তর বিভিন্ন জায়গা থেকে কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে মানত করতে আসেন। তারা মনে করেন যে এখানে যারা আসেন যে মানত করলে এখানে মনের আশা পূরণ হয়, তার জন্যই এখানে এসে তারা মানত করে থাকেন। নাদিম, ধন্যবাদ আপনাকে। ইতালির রাজধানী রোমে একই পরিবারের 3 বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ইতালির সংবাদ মাধ্যমে বলা হয়েছে, শুক্রবার রাতে রোমের পশ্চিমাঞ্চলের পিনেত্তা সাত্তি সংলগ্ন ভিয়া মন্তেলিও সড়কের একটি আবাসিক ভবনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরিবারের কর্তা নিহত কামাল হোসেনের গ্রামের বাড়ি নোয়াখালীর বসুরহাটে। তিনি দীর্ঘদিন ধরে সপরিবারে ইতালিতে বসবাস করছিলেন। কামাল হোসেন ছাড়াও হত্যা করা হয়েছে তার স্ত্রী ও 5 বছরের শিশু সন্তানকে। আহত হয়েছে তাদের বড় সন্তান। সড়কে বিশৃঙ্খলা ঠেকাতে গণপরিবহনে জিপিএস ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। এই ব্যবস্থা কার্যকর হলে গাড়ির গতিসীমা তদারকি, অতিরিক্ত ভাড়া আদায় রোধ এবং সড়কে যত্রতত্র থামানো সহ অনিয়ম কমবে। এ বিষয়ে সরকারের নির্দেশনা না মানলে যানবাহনের রুট পারমিট বাতিল সহ কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানান সংশ্লিষ্টরা। আগামী 1 আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত করা এবং তা সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে। জিপিএস অর্থাৎ গ্লোবাল পজিশনিং সিস্টেম হলো একটি স্যাটেলাইট ভিত্তিক নেভিগেশন প্রযুক্তি, যা মহাকাশে থাকা স্যাটেলাইটের মাধ্যমে ভূপৃষ্ঠের যে কোনো বস্তুর বা ব্যক্তির ভৌগোলিক অবস্থান, দিক, গতি এবং সময় নির্ধারণে কাজ করতে পারে। নিরাপদ সড়ক ও পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি এর নতুন নির্দেশনা অনুযায়ী যানবাহনের নিবন্ধন ও ফিটনেস নবায়নের জন্য জিপিএস বাধ্যতামূলক করা হয়েছে। থাকাটা বেটার কেন? এটা থাকলে একটা মালিকের সম্পদ জানা থাকলো যে গাড়িটা আমার এখানে আছে, কোম্পানিরও জানা থাকলো যে আমার এই কোম্পানির এই গাড়িটা আমার চলতেছে। এটা অনেক ভালো হবে যে চুরি মুড়ি করে নিয়ে গেলে জিনিসগুলো আমরা পাই যাবো জিপিএস থাকলে। গণপরিবহনে অনেক সময় যাত্রীরা ভোগান্তিতে পড়েন, নির্যাতনের শিকার হন নারী যাত্রীরা। আবার দুর্ঘটনার পর অনেক সময় ধরা ছোঁয়ার বাইরে থাকে সংশ্লিষ্টরা। কিন্তু জিপিএস ব্যবহারে পরিস্থিতি পরিবর্তনের আশা যাত্রীদের। কোথায় গাড়ি অবস্থান করতেছে বা কোথায় এখন বর্তমানে আছে সবকিছু এটার ডিটেলস জানা যাবে। সেক্ষেত্রে এটা নারীদের জন্য অনেক সুবিধা হবে। জনগণ যেমন পাবলিক ট্রান্সপোর্টে যেভাবে চলাফেরা করে অনেকখানি রিস্ক নিয়ে তাদেরকে চলতে হয়, তো এটা যদি জিপিএস ট্র্যাকারের মাধ্যমে যদি সবসময় তদন্ত করা হয় তাহলে অবশ্যই আমরা উপকৃত হব। বিশেষজ্ঞরা বলছেন, শুধু জিপিএস বাধ্যতামূলক করলেই হবে না, রাখতে হবে নিয়মিত তদারকির ব্যবস্থা। স্ট্যাটাস যদি শেয়ার করা হয় তাহলে যাত্রীও কিন্তু অ্যাপের মাধ্যমে দেখতে পারবে যে তার নেক্সট বাসটা কোথায় আছে, কতক্ষণ লাগতে পারে। তাহলে কিন্তু সে দেখা যায় তার সেভাবে প্ল্যান করতে পারে, ট্রিপ প্ল্যান করতে পারে। ওভারঅল সিকিউরিটি একটা ব্যাপার রয়েছে যে আসলে যাত্রী নিরাপত্তা বলেন, তারপরে ভেহিকেল ফ্লিট ম্যানেজমেন্ট বলেন, সবগুলোতে কিন্তু আমরা একটা ভালো সুবিধা পাবো। ভেহিকেল ট্র্যাকিং সিস্টেমটাও ভিটিএসটা ইউজ করতে পারি, যা কিনা স্পিডটাও মেজার করতে পারে। সেক্ষেত্রে দেখা যাবে যে ওভার স্পিডিং বা রেকলেস ড্রাইভিং যদিও সেটাও কিন্তু আমরা বের করতে পারবো। জিপিএস ব্যবহারের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে বলে মনে করেন বাস মালিক সমিতির এই নেতা। আমরা স্পিড লিমিট করার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু সেটা জায়গায় জায়গায় ব্যর্থ হয়, আমরা জানতে পারি না। এটার মাধ্যমে করা যাবে। মোরওভার গাড়িটা কোন রুটে যাচ্ছে, যানজটে আছে কিনা, কোন লোকেশনে চলতেছে, বা মালিকের জ্ঞাতার্থের বাহিরে কোথাও অগোচরে কোথাও চলছে কিনা, অনৈতিকভাবে এটা কোনো রাস্তা ব্যবহার করতেছে কিনা। তাছাড়া এটা লোকেশন জানা, এটা সার্বিকভাবে একটি উপকৃত এবং ভালো দিক দুর্ঘটনা কমানো এবং শৃঙ্খলায়নের ক্ষেত্রে। সরকারি নির্দেশনা মেনে জিপিএস সংযুক্ত না করলে বা সচল না রাখলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।
জাতীয় বাজেটে সৃজনশীল অর্থনীতিকে অন্তর্ভুক্ত করে মোট ৮০০ কোটি টাকার কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও সংস্কৃতির বিকাশ ঘটিয়ে ২০৩৪ সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অর্থমন্ত্রী বলছেন, সৃজনশীল খাতে প্রয়োজনে বরাদ্দ এবং সহায়তা দুটোই বাড়াবে সরকার। তবে সৃজনশীল খাতে সরকারি অর্থায়ন নিয়ে চিন্তিত তরুণ উদ্যোক্তারা। ২০২৬-২৭ অর্থবছরের প্রথমবারের মতো সৃজনশীল অর্থনীতি বা ক্রিয়েটিভ ইকোনমিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যার লক্ষ্য হলো মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে এই খাতের অবদান ১.৫% উন্নীত করা এবং ৫ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। তবে সৃষ্টিশীল কাজের সঙ্গে জড়িত নবীন উদ্যোক্তারা কি আসলেই মূল্যায়িত হবেন, কিংবা তাদের জন্য ঘোষিত সহায়তা আদৌ কি ঠিকমতো পাবেন তারা? কিভাবে এই ফান্ডিংটা পেতে হয়, বেশিরভাগ উদ্যোক্তাই এই ব্যাপারে তাদের কোনো ধারণা নেই বা তারা জানে না। দ্বিতীয়ত হলো এইটা পাওয়ার জন্য যেই জিনিসপত্র থাকতে হবে সেটাকে আসলে কিভাবে ওভারকাম করবে, সেটার জন্য আসলে যেই গাইডলাইন দরকার বা সেটার জন্য যেই ফ্লেক্সিবিলিটি দরকার, সেটাও আসলে একটা উদ্যোক্তার জন্য একটা বড় চ্যালেঞ্জ। যদিও সরকার বলছে এবারের বাজেট উদ্যোক্তাদের জন্য সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিয়েছে। বলা হচ্ছে, প্রযুক্তি, মিডিয়া, চলচ্চিত্র এবং ওটিটি প্ল্যাটফর্মের মতো সৃজনশীল খাতে খুব দ্রুত বিপুল সংখ্যক নতুন কর্মসংস্থান তৈরি করা সম্ভব। সৃজনশীল শিল্পকে এগিয়ে নিতে বিশ্বমানের প্রযুক্তি, অত্যাধুনিক স্টুডিও এবং উন্নত কারিগরি সরঞ্জামের প্রয়োজন হবে, যার মাধ্যমে শক্তিশালী হবে সামগ্রিক অর্থনৈতিক অবকাঠামো। আর বৈশ্বিক ডিজিটাল বাজারের বিস্তারের সাথে সাথে সৃজনশীল কন্টেন্ট, কারুশিল্প ও সফটওয়্যারের চাহিদা বাড়ছে, যা বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন দিগন্ত উন্মোচন করবে। এমন বাস্তবতায় রাজধানীর অদূরে পূর্বাঞ্চলে ১৬০ একর জমিতে ফ্ল্যাগশিপ সেন্ট্রাল হাব নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। ক্রিয়েটেড ইন বাংলাদেশ নামে একটি জাতীয় ব্র্যান্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা দেশীয় শিল্প ও সংস্কৃতিকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরবে। এছাড়া পেপাল সহ আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রিয়েটিভ ইকোনমির কনসেপ্টটা নিয়েছি, এখানে বহু লোক তাদের জীবনযাত্রার মানের উন্নয়ন হবে, তারা আরও লোক এমপ্লয় করবে। একটা হচ্ছে, আমরা কোনোদিন স্পোর্টসকে ইকোনমি হিসেবে দেখি না। স্পোর্টস ইজ এ বিগ ইকোনমি। বিশ্লেষকরা বলছেন, কর্মসংস্থান তৈরি ও সামগ্রিক অর্থনীতিতে গতি সঞ্চার করতে চাইলে সৃজনশীল খাতে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর বিকল্প নেই। স্থবিরতা কাটিয়ে ওঠার জন্য আমরা একটা বিকল্প চিন্তা দরকার। এই বিকল্প চিন্তা থেকে আসলে সৃজনশীল অর্থনীতি কথাটা আসছে। যদি ইনোভেটিভ কিছু আইডিয়া না আসে, তাহলে আপনার এখানে বিনিয়োগ আসবে না। আর ইনোভেটিভ আইডিয়া আসলে পরে এটি ইমপ্লিমেন্টেশনেও আপনার একটা নতুনত্ব আসবে। বাজেটে ফ্রিল্যান্সার ও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কোনো কাগজপত্র ছাড়াই বিদেশ থেকে $৫,০০০ পর্যন্ত আয় নির্বিঘ্নে দেশে আনার সুবিধা রাখা হয়েছে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ডিপো এবং উপকূলীয় রাডার সিস্টেমে যুক্তরাষ্ট্রের হামলার পর ওয়েস্ট এশিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। শনিবার এক বিবৃতিতে এই দাবি করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। ইরানের নৌবাহিনী জানায়, আশেপাশে যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটি ও স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে। তবে ঠিক কোন কোন ঘাঁটিতে আঘাত হানা হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি তারা। এর আগে হরমুজ প্রণালীতে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি মালবাহী জাহাজে ড্রোন হামলা চালায় ইরান। জবাবে পাল্টা হামলা চালায় যুক্তরাষ্ট্র। দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশ থেকে নতুন করে কর্মী নেয়ার আশ্বাস দিয়েছে মালয়েশিয়া, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্সে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা। এই ছিল এখনকার মতো। এরপর রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।